লকডাউনে ঘরে থাকি, অনলাইনে ক্লাস দেখি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সাথে নবম ও দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ের চতুর্থ অধ্যায় নিয়ে আমি রয়েছি। মোহাম্মদ আসলাম হোসেন, সহকারী শিক্ষক, নয়ন সরকারি উচ্চ বিদ্যালয়। তো আমাদের এই চতুর্থ অধ্যায়ে আমাদের যে বিষয়ে আজকের পাঠ হবে উৎপাদন ও উৎপাদক। এর আগে আমরা একটু কথা বলে নিই যে উৎপাদন ও সংগঠন এই দুটো জিনিস কি। যেমন মনে করো, শরবত একটি উৎপাদিত দ্রব্য। শরবত হলো একটি উৎপাদিত দ্রব্য। শরবত উৎপাদন করতে পানি, চিনি, লেবু ইত্যাদির প্রয়োজন হয়। উপকরণ ব্যবহার করে দ্রব্য উৎপাদন করা হয় এবং তা ভোগের মাধ্যমে তার উপযোগ সৃষ্টি করা হয়, বা এটা উপযোগ সৃষ্টি করা হয় বা তৃপ্তি লাভ করা হয়। যাই বলে আমরা জানি, কোনো বস্তুর অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। তো উৎপাদন কাজটি করে থাকে সংগঠক বা সংগঠন। উৎপাদন করতে উপকরণ যেমন পানি, চিনি, লেবু ইত্যাদি লাগে, কিন্তু এগুলো কিভাবে উৎপাদন করবে তার একটি পরিকল্পনা করতে হয় এবং উৎপাদন করার সময় বিভিন্ন জন বিভিন্ন কাজ করেন। যোগ্যতা অনুযায়ী এই কাজগুলো বন্টন করতে হয়। উৎপাদিত পণ্য যদি বাজারে বিক্রি করার জন্য নিতে হয়, তাহলে কিন্তু যদি বিক্রি করা লাগে তাহলে কিন্তু সেটাকে বাজারে নিতে হয়। এ ধরনের কাজগুলো করে কারা? এ ধরনের কাজগুলো করে সংগঠন। যে ব্যক্তি সংগঠনের মূল দায়িত্ব পালন করেন তাকে বলা হয় উদ্যোক্তা। সংগঠন বা উদ্যোক্তা দক্ষ না হলে উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয় না। তাহলে তোমরা এতক্ষণ আলোচনায় বুঝতে পারলে যে আসলে উদ্যোক্তা একটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। উদ্যোক্তা যদি দক্ষ না হয় তাহলে কোনো উৎপাদন বৃদ্ধি করা সম্ভব হয় না এবং সেখান থেকে প্রফিট বা মুনাফা অর্জন করা সম্ভব হয় না। যাই হোক, আমরা আমাদের মূল পাঠে চলে আসি যে উৎপাদন ও উৎপাদক। আমাদের মূল পাঠ হলো উৎপাদন ও উৎপাদন ও উৎপাদক। উৎপাদন ও উৎপাদক। উৎপাদন বলতে মূলত উপযোগ সৃষ্টি করাকে বোঝায়। উৎপাদিত দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হবে, আবার উপযোগ সৃষ্টি না হলে উৎপাদন বোঝায় না। যেমন তাহলে আমরা বুঝছি যে উৎপাদন বলতে হতে একটা জিনিস উৎপাদন করা, তার মানে হলো তার অবশ্যই তার উপযোগ সৃষ্টি করতে হবে। যদি তার উপযোগ সৃষ্টি করা না হয় বা উপযোগ সৃষ্টি না হয় তাহলে সেটা উৎপাদন বলে গণ্য হবে না। উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে নতুন কোনো দ্রব্য বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। তাহলে কি হলো? উপকরণ বা প্রাথমিক দ্রব্য ব্যবহার করে কোনো নতুন দ্রব্য সৃষ্টি বা উপযোগ সৃষ্টি করাকে উৎপাদন বলে। যেমন আমরা যদি আটা দিয়ে আটা, লবণ, তারপর পানি, বেলুন ইত্যাদি ব্যবহার করে রুটি বানানো হয়। তোমরা দেখেছো যে তোমাদের মা বা অনেকের বাসায় কাজের লোক আছে, মহিলারা আছে, তারা তো রুটি তৈরি করে। কিন্তু রুটি তৈরি করতে গেলে সেখানে লাগে কি? আটা লাগে, তারপর একটু লবণ লাগে, তারপর লাগবে হচ্ছে পানি লাগবে, তারপর ওটা তৈরি করতে গেলে তৈরি করা হলো ভিজে, তারপর ওটা বেলতে গেলে একটা বেলন লাগবে, একটা কিছু পরে রেখে বেলতে হবে, তারপর পিঁড়ি বলে লাগবে। এই রুটিটা যখন সেঁকতে হবে, ছেঁকার জন্য তখন গ্যাসের চুলা লাগবে, স্টোভ লাগবে, একটা রুটি ছেঁকার জন্য একটা আমরা মনে করি কড়াই লাগবে বা প্যান ইত্যাদি। যাই হোক, দরকার হয় রুটি একটি উৎপাদিত নতুন দ্রব্য। তাহলে ছিল হচ্ছে কি? আটা ছিল, আটা
এখন তৈরি হলো কি রুটি, তাহলে উৎপাদিত একটি নতুন দ্রব্য হলো। রুটি খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করি বা তৃপ্তি লাভ পাই বা তৃপ্তি পাই। রুটি খেয়ে আমরা কি ক্ষুধা নিবারণ করি বা তৃপ্তি পাই, অর্থাৎ রুটি তৈরি করে উপযোগ সৃষ্টি করা হয়েছে। আমরা টাকা বা অন্য দ্রব্যের বিনিময়ে রুটি পেতে পারি, তাই তো? আমরা টাকা দিয়ে বাজারে যেয়ে রুটি কিনে নিয়ে আসি, বা অন্য কিছু দিয়ে আগে যে বিনিময় কথা ছিল, বলে যে একজনের বাসায় পাশে রুটি আজ তৈরি করেছে একজন, ওই গ্রামে হয় সাধারণত এই কাজগুলো। যা একজন রুটি খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে, পাশে এক বাড়ি রুটি বানাচ্ছে, আচ্ছা এক প্লেট এক গামলা ভাত দিয়ে সে ওদেরকে এসে দুটো রুটি নিয়ে আয়, এরকম হতে পারে। তো যাই হোক, পেতে পারি। অর্থাৎ নতুন দ্রব্য রুটির বিনিময় মূল্য আছে। ব্যবসা করার জন্য রুটি বানানো হলে অনেক সময় রুটিগুলো বাজারে পাঠাতে হয়। যদি কেউ ব্যবসা করে, মনে করো যে ছোটোখাটো ব্যবসায়ী যারা বাজারে বাসায় রুটি তৈরি করে এবং এটা ব্যবসা করার জন্য যদি বিক্রি করা লাগে, তাহলে ওটা বাজারে পাঠাতে হয়, নিতে হয়। উপকরণ সংগ্রহ থেকে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজ তদারকি করে সংগঠন বা সংগঠন পরিচালক উদ্যোক্তা। তাহলে উপকরণ থেকে শুরু করে, যেমন সেই আটা থেকে শুরু করে একদম বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত, যে বাজার পর্যন্ত নিয়ে বিক্রি করা, এই পর্যন্ত যে কাজটা করে সংগঠন বা পরিচালক উদ্যোক্তা। যেমন কী উপকরণ লাগবে, কোথা থেকে উপকরণ আনবে, কে লবণ আটা পানি মিশিয়ে খামির তৈরি করবে, কে রুটি বেলবে, কে সেঁকবে, কে বাজার নেবে, কত দামে বিক্রয় করবে, এসবই দেখে সংগঠন পরিচালক উদ্যোক্তা। তাহলে তোমরা একটা জিনিস ক্লিয়ার হলে যে এই রুটি আটা কে আনবে, এবার কে লবণ আনবে, কে পানি মেশাবে, কে খামির তৈরি করবে, কে বেলবে, রুটিটা বেলবে, কে সেঁকবে, কে বাজার নেবে, কে বিক্রি করবে, কত বিক্রি করে, দাম নির্ধারণ করবে কে, ইত্যাদি ইত্যাদি যেগুলো কাজগুলো আছে সবই হবে কেউ, এগুলো সব দেখে সংগঠন পরিচালক উদ্যোক্তা। সব কিছু সংগঠন দক্ষতার সঙ্গে তদারকি না করতে পারলে নির্দিষ্ট পরিমাণ উপকরণ থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হবে না। তো যে কথা বলেছিলাম একটু আগে, যে সংগঠন বা উদ্যোক্তাকে অবশ্যই দক্ষ হতে হবে, তা না হলে ভালো প্রফিট আশা করা যাবে না। তো এরকম এখানে সে কথাই বলছি যে সব কিছু সংগঠন দক্ষতার সঙ্গে তদারকি না করতে পারলে, সব কিছু সংগঠন যদি দক্ষতার সাথে তদারকি না করে, তাহলে কিন্তু এখানে মুনাফা অর্জন করা সম্ভব হবে না। সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পাওয়া বা মুনাফা অর্জন করা সম্ভব, উৎপাদন পাওয়া, এখানে মুনাফার কথা আমরা পরে বলি। সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব হবে না। একই ব্যক্তি সংগঠন এবং উৎপাদকও হতে পারে, একই ব্যক্তি সংগঠন এবং উৎপাদকও হতে পারে। যেমন যে ছোট বা মাঝারি কৃষক নিজের জমিতে ফসল উৎপাদন করছেন, মনে করে একই ব্যক্তি সংগঠন বা উৎপাদক। সংগঠন একই ব্যক্তি গঠন ও উদ্যোক্তা, একই ব্যক্তি সংগঠন ও উদ্যোক্তা হতে পারে। কি হচ্ছে সংগঠন উৎপাদক, উদ্যোক্তা না উৎপাদক, ভুল লিখছে এখানে, উৎপাদক হতে পারে। উৎপাদক বলতে তো তোমরা জানো, যিনি উৎপাদন করেন তিনি উৎপাদক, আর যিনি মোটামুটি কাজটা পরিচালনা করেন তিনি আছে সংগঠন বা উদ্যোক্তা। তো একই ব্যক্তি সংগঠন বা উদ্যোক্তা হতে পারে, উৎপাদক হতে পারে। যেমন যে ছোট বা মাঝারি কৃষক নিজের জমিতে ফসল উৎপাদন করেছেন, তিনি একই সাথে উৎপাদক এবং সংগঠক। তাহলে যে মাঝারি কৃষক বা ছোট কৃষক তার জমিতে ফসল উৎপাদন করছে, তাহলে সে ব্যক্তি গেছে তার নিজের জমিতে নিজেই কাজ করছে। তাহলে সেখানে কি হলো, যে তিনি একই সঙ্গে উৎপাদক ও সংগঠক। আবার কি হচ্ছে, কিন্তু যে কারখানার মালিক ম্যানেজার হিসেবে শ্রমিকদের দ্বারা কারখানা চালাচ্ছেন, তিনি সংগঠক হলেও উৎপাদক নন। যে একজন মনে করো যে কারখানার মালিক, তিনি ওখানে ম্যানেজারই করেন, কিন্তু কাজ করেন কারা, আসলে শ্রমিকেরা। তাহলে তিনি শুধু ম্যানেজারই করছেন, কাজ করছেন সে শ্রমিকেরা,
তাহলে সেখানে তিনি কি সংগঠক বাট উৎপাদক নয়। কিন্তু ওই যে যে কৃষক, মাঝারি কৃষক, উনি ওনার নিজের জমিতে নিজেই চাষ করছিলেন। তাহলে সেখানে এই দুই জায়গায় একটু পার্থক্য হচ্ছে, যেখানে সংগঠন, ইনি সংগঠন যেখানে ম্যানেজার রেখে তিনি ম্যানেজারি করছেন, ম্যানেজার রেখে না, তিনি ম্যানেজারি করছেন, কিন্তু তার কারখানায় উৎপাদন করছেন আছে অন্যান্য শ্রমিকেরা। তাহলে উৎপাদন করছে শ্রমিকেরা, নিজে আছে হচ্ছে ম্যানেজারি উনি। আর ওই জমিতে ছিলেন যে তার জমি, সেই উৎপাদন করছেন। দুজনের মধ্যে একটু পার্থক্য নিশ্চয়ই হয়ে গেছে। তো এখানে হচ্ছে কি, এই কারখানার ইনি হলেন সংগঠক হলেও উৎপাদক নন। আবার যে কারখানার মালিক ম্যানেজার রেখে, যে কারখানার মালিক ম্যানেজার রেখে শ্রমিক দিয়ে উৎপাদন করাচ্ছেন, তিনি সংগঠকও নন, উৎপাদকও নন, তিনি নিছক মালিক। তাহলে একটা কথা হলো কি, যে মালিক, যে মালিক রাখছে, ম্যানেজার রাখছে, ম্যানেজার আছে, ম্যানেজার আছে, তারপর আছে কি, যে কর্মচারীরা আছে, ম্যানেজার আছে, কর্মচারী আছে, আর তার কারখানা আছে, তার নিজের কারখানা, নিজের। এক্ষেত্রে কারখানা নিজের আছে, মালিক, তার ম্যানেজার আছে, আবার কর্মচারী আছে। এখানে উৎপাদন করছে কর্মচারী, এনে সংগঠক, আর কারখানা সে আছে নিজে নিছক মালিক ছাড়া আর কিছুই নয়। তাহলে এখানে পরিষ্কারভাবে বলছে, যে কারখানার মালিক ম্যানেজার রেখে শ্রমিক দিয়ে উৎপাদন করাচ্ছেন, তিনি সংগঠকও নন, আবার উৎপাদকও নন, তিনি নিছক মালিক। এইবার আর একটা কথা আছে, যে মালিক নিজে উৎপাদন কাজে অংশগ্রহণ করছেন এবং অন্য উৎপাদককে তত্ত্বাবধান করছেন, তিনি হচ্ছেন একই সঙ্গে মালিক, উৎপাদক ও সংগঠক। তাহলে আরেকজন মালিক আছে, যে মালিক হচ্ছে কি, নিজে উৎপাদন কাজে অংশগ্রহণ করছেন, নিজে কাজ করেন, আবার অন্য উৎপাদকদের তত্ত্বাবধান করছেন, অন্য যারা আছে তাদেরকে তৈরি করছেন, তাদের সুপারভিশন করছেন। তো নিজে কাজ করছেন, সুপারভিশন করছেন, তাহলে কি হলো, তিনি হচ্ছেন একই সঙ্গে মালিক, উৎপাদক এবং সংগঠক। তাহলে কী হলো এখানে, যে যদি মালিক, উৎপাদক ও সংগঠক যদি একসাথেই হয়, তাহলে সে ব্যক্তি আছে কি, নিজে মালিক, নিজের কারখানা, নিজে কাজ করেন, তারপর হলে কি, আর যারা কাজ করছেন তাদেরকে সুপারভিশন করে দেখাশোনা করছেন, তাহলে একসাথে মালিক, তারপর হচ্ছে উৎপাদক, আবার সংগঠক, তিনটাই সে ব্যক্তি হচ্ছে। তাহলে আমরা এখানে তিনটা জিনিসকে পরপর আলাদাভাবে করতে পারলাম। একটা আছে কি, মালিককে, উৎপাদককে, আর সংগঠককে। তো প্রথমে আমি বলেছিলাম যে ছোট মাঝারি কৃষক নিজের জমিতে ফসল উৎপাদন করছেন, তিনি একই সঙ্গে উৎপাদক ও সংগঠক। আর লাস্ট যেটা কথা বললাম যে যিনি নিজে, যে মালিক, একটা মালিক, কারখানা মালিক, তিনি কাজ করছেন, আবার তদারকি করছেন, তত্ত্বাবধান করছেন, তাহলে কি হলো, যে উনি মালিক তো হলেন, কাজ করছেন, তাহলে উৎপাদক, আর তত্ত্বাবধান করছেন সংগঠক। তো তাহলে আমরা মোটামুটি এই এতক্ষণের আলোচনায় সংগঠন, উৎপাদক আর সংগঠক, মালিক, এইগুলো কারা, কি, এদের কাজ কি, আমরা এতক্ষণে আলোচনা বুঝতে পারলাম। এবার উৎপাদনের উপযোগ সৃষ্টিকে 5 ভাগে দেখানো যায়। আমরা এখন দেখি উৎপাদনের উপযোগ সৃষ্টি। উৎপাদনের উপযোগ সৃষ্টি এ বিষয়ে আমরা একটা আলোচনা করব, যে উৎপাদনের উপযোগ সৃষ্টিকে 5 ভাগ করা যায়। উৎপাদনের উপযোগ সৃষ্টিকে 5 ভাগে দেখানো যায়। যেমন 1, তাহলে কি উৎপাদনের উপযোগ সৃষ্টি কয় ভাগে দেখানো যায়, কয় ভাগে আমরা আলোচনা করলাম, 5 ভাগে দেখানো যায়। 1 নম্বর থেকে রূপগত উপযোগ। 1 হলো রূপগত উপযোগ।
এটা রূপগত উপযোগ কি? দ্রব্যের রূপ পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। তাহলে কি হলো এখানে? দ্রব্যের রূপগত পরিবর্তন বা দ্রব্যের রূপ পরিবর্তন করে নতুন দ্রব্য উৎপাদন করাকে বলা হচ্ছে কি? রূপগত উপযোগ। যেমন কাঠ খেয়ে সুবিধা মতোভাবে পরিবর্তন করে খাট, চেয়ার, আলমারি ইত্যাদি বানানো যায়। এটা হলো রূপগত উপযোগ। রূপের পরিবর্তন, মোট কথা রূপের পরিবর্তন করে বা তার দ্রব্যের যে রূপ পরিবর্তন করে পরিবর্তনের মাধ্যমে নতুন দ্রব্য উৎপাদন করাকে রূপগত উপযোগ বলে। তাহলে আমরা এই একটা পেন আমার হাতে মনে করে দেখছো, এটি কিন্তু এটা রাবার ছিল, কিছু রাবার দিয়ে এটাই তৈরি করা হয়েছে। এটা কি রূপগত উপযোগ নয়? নিশ্চয়ই রূপগত উপযোগ। আমার মাথায় টুপি দেখছো, এটা কিন্তু সুতো ছিল, সুতা, এই সুতা দিয়ে এটা করা হয়েছে। এটাও কিন্তু রূপগত উপযোগ বলা যায়। এর আবার অনেক ব্যাখ্যা আছে, বিভিন্নভাবে তোমরা বুঝতে। তো সহজ কথা এটা বললাম যে আমরা কাঠ দিয়ে যখন চেয়ার, টেবিল তোমরা বাসায় দেখছো অনেক আসবাবপত্র তৈরি করে, এগুলো আছে রূপগত উপযোগ। তো স্থানগত উপযোগ, স্থানগত উপযোগ, স্থানগত উপযোগ কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে তার উপযোগ বাড়ে। তোমরা জানো কোনো দ্রব্য আছে এক জায়গা থেকে নিয়ে অন্য জায়গায় নেওয়া হয়, তার উপযোগ বৃদ্ধি পায়। যেমন বনের কাঠ সাধারণত বনের আশপাশের লোকজন, বাড়ি ঘরদের আশেপাশের লোকজনরা খড়ি হিসেবে ইউজ করে। কিন্তু শহরে আনলে মানুষ এই কাঠ দিয়ে আকর্ষণীয় আসবাবপত্র বানাতে পারে, ফলে এর উপযোগ বাড়ে। আবার বনে ফুলের তেমন কদর নেই, কিন্তু সেই ফুল সহ গাছ শহরে এনে দেখা বিভিন্ন কার্নিশি বিভিন্ন জায়গায় সুন্দরভাবে করছে, কি সুন্দর শোভা পাচ্ছে। অনেকেই বাসায় গাছ, ফুলের টব রাখছো, বিভিন্ন ধরনের অকেজ একটা গাছ তারা রেখে দিচ্ছে টবে, বেশ সুন্দর শোভা পায় সেখানে। যাই হোক, এটা হলো স্থানগত উপযোগ। তাহলে আমরা বুঝলাম স্থানগত উপযোগ কি? যে কোনো দ্রব্য এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করলে যে উপযোগ সৃষ্টি হয় তাকে স্থানগত উপযোগ বলে। তাহলে এখানে আমরা একটা উদাহরণ দিয়েছিলাম যে বনের কাঠকে যদি আমরা শহরে নিয়ে আসি, অনেক কাজ করি, বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরি করা হয়, এটা হতে পারে। আর বনের ফুলকে যদি আমরা শহরে এনে বিভিন্ন কার্নিশের উপর রাখতে, টবে করে রাখা হয়, তাহলে এখানে স্থানগত উপযোগ হয়। আবার সময়গত উপযোগ, যেমন আমরা কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে। কোনো ক্ষেত্রে সময়ের ব্যবধানে অনেক জিনিসের উৎপাদন না বাড়লেও উপযোগ বাড়ে, এদেরকে সময়গত উপযোগ সৃষ্টি বলে। যেমন পৌষ মাঘ মাসে ধানের মৌসুম থাকে, ধানের মৌসুম বা এখানে অনেক ধানের ফলন বেশি হয়, আবার এই সময় ধানের দাম কিন্তু কম থাকে। যেমন সময়গত উপযোগ কী বলছে? যে এই সময় ধানের কম হচ্ছে, ওই ধানকে যদি আমরা একটু অনেকে রাখি দেয়, মানে কি বাজারজাত না করে রেখে দেয়, আর 2 মাস পরে বা 3 মাস পরে দেখা গেল একটু ধানের দাম বেশি পায়, তখন বিক্রি করে। এই ধানের উৎপাদন হ্রাস বা বৃদ্ধি না পেলেও তার উপযোগ বা দাম বর্ধিত হয়। তাহলে আমরা বুঝলাম সময়গত উপযোগ মানে কি? যে সময়ের পরিবর্তনে, সময়ের ব্যবধানে যে উপযোগ সৃষ্টি করা হয় সেটা হলো সময়গত উপযোগ। তাহলে বলছেন একটা উদাহরণ হিসেবে বললাম যে পৌষ মাঘ মাসে যখন আমাদের ধান বা আশ্বিন মাসে ধান কাটা হয়, তখন কিন্তু ধানের বাজারটা একটু কম থাকে বা দাম কম থাকে। কিন্তু ওই ধান যখন আমরা একটু রাখি দিই বা কিছুদিন রেখে, একটা চাষা কিছুদিন ঘরে রাখলো, মজুত করে রাখার পর কিন্তু ভাদ্র আশ্বিন মাসে 2-3 মাস পরে যখন বিক্রি করে যাবে, তাহলে দেখা গেল যে তার চেয়ে আগের চেয়ে দাম একটু বেশি পাচ্ছে। কিন্তু এখানে কিন্তু ধানের ফলন বৃদ্ধি বা কম কোনো বিষয় না, কিন্তু এখানে দাম একটু বেশি পাচ্ছে। এটা হলো সময়গত উপযোগ। এবার দেখা যায় সেবাগত উপযোগ। কথা হচ্ছে সেবাগত উপযোগ। সেবাগত উপযোগ কি? মানুষ তার সেবা দ্বারা যে উপযোগ সৃষ্টি করে তাকে সেবাগত উপযোগ বলে। যেমন শিক্ষক শিক্ষাদান করে শিক্ষিত মানুষ তৈরি করে, ডাক্তার চিকিৎসা দিয়ে মানুষকে সুস্থ রাখে, উৎপাদন ক্ষমতা অক্ষুণ্ণ রাখে বা বৃদ্ধি করে। যেমন সেবাগত উপযোগ বলতে আমরা কি বুঝছি? তোমরা নর্মালি জানছো, বুঝছো সেবা বলতে আমাদের শিক্ষকরা
আমরা যারা শিক্ষা দান করি, আবার যারা ডাক্তার নার্স আছে তারা সেবা দেয়, এগুলো কিন্তু সেবাগত উপযোগ। তো মানুষ তার সেবা দ্বারা যে উপযোগ সৃষ্টি করে তাকে সেবাগত উপযোগ বলে। যেমন শিক্ষক শিক্ষাদান করে শিক্ষিত মানুষ তৈরি করে, ডাক্তার চিকিৎসা দিয়ে মানুষের শরীরকে সুস্থ রাখে বা উৎপাদন ক্ষমতা অক্ষুণ্ণ রাখে বা বৃদ্ধি করে, এগুলো হলো সেবাগত উপযোগ। তাহলে শিক্ষকের শিক্ষাদান করা এটা কি হলো, যে শিক্ষাদান করে শিক্ষিত মানুষ তৈরি করা, এটা একটা সেবাগত উপযোগ। ডাক্তারদের রোগীর চিকিৎসা করা, রোগীর সেবা করা, এটাও একটা সেবাগত উপযোগ। যাই হোক, এবার হলো 5 নম্বরে আমরা যাই, যে মালিকানাগত উপযোগ। মালিকানাগত উপযোগ কি? কোনো কোনো অর্থনৈতিক দ্রব্য ও সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যায়। তাহলে কী হচ্ছে এখানে, কোনো কোনো অর্থনৈতিক দ্রব্য ও সেবার মালিকানা পরিবর্তন করে অতিরিক্ত উপযোগ সৃষ্টি করা যায়। যেমন অব্যবহৃত জমি কিনে একজন কৃষক চাষাবাদ করে উৎপাদন করতে পারে, অথবা ব্যবহৃত জমি কিনে আরও ভালোভাবে চাষাবাদের মাধ্যমে উৎপাদন বাড়তে পারে। তাহলে মালিকানাগত উপযোগ বলতে আমরা কী বুঝাচ্ছি এখানে, যে একটা অব্যবহৃত একটা জমি, পতিত জমি পড়ে আছে, এই জমিটা নিয়ে কি হচ্ছে, একজন কৃষক চাষাবাদ করে উৎপাদন করলো, এটা হলো আসছে মালিকানাগত উপযোগ। তোমরা আসলে গ্রামে তো অনেকেই যাও না বা গ্রাম বোঝো না, অনেকে একসময় কিন্তু কিছু কিছু জায়গায় পড়ে থাকতো। একজন লোক এসে বলছে, স্যার ভাই চাষা আমার এই জমিটা দাও, আমি একটু এটা চাষবাস করে খাই। অনেকে তাকে দিয়ে দেয় যে ঠিক আছে চাষ করে, সে চাষবাস করলো, বেশ অনেক ভালো ফসল হলো, কিছু ফসল মালিককে দিয়ে আসলো। যাই হোক, ওই যে পড়েছিল জমিটা পতিত, কিন্তু এখানে যে সে চাষ করছে ওই জমিটা কিন্তু তার কাছে তার উপযোগ সৃষ্টি হয়েছে। উপযোগ আমরা জানি কোনো বস্তুর অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে। তাহলে সেই ব্যক্তির নিশ্চয়ই কিছু ফসল উৎপাদন করার অভাব ছিল, ওই জমিটা ইউজ করার ফলে চাষ করেছে, তার উপযোগ সৃষ্টি হয়েছে। তো যাই হোক, আমরা এতক্ষণে আলোচনায় আমরা দেখলাম যে উৎপাদনের উপযোগ সৃষ্টি সাধারণত কয় ভাগে দেখানো যায়, উপযোগ সৃষ্টি করা যায় সাধারণত কীভাবে উপযোগ সৃষ্টি হয়। 1 নম্বর দেখলাম যে রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময়গত উপযোগ, সেবাগত উপযোগ আর মালিকানাগত উপযোগ। তাহলে আমরা এইভাবে দেখলাম যে এই 5 ভাগে দেখানো যায় উপযোগকে। তো আমরা এরপর আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হলো উৎপাদনের উপকরণ সম্পর্কে। আমরা একটু এবার আমাদের বিষয় হলো উৎপাদনের উপকরণ। উৎপাদনের উপকরণ। তো ঠিক আছে, আমরা যে কথা বলছিলাম, আমরা এখন আলোচনা করব উৎপাদনের উপকরণ সমূহ, অর্থাৎ বা ফ্যাক্টরস অফ প্রোডাকশন। মনে করো তোমার এলাকায় গম, আলু, কলা, ধান ইত্যাদি কৃষিপণ্য এবং কাপড়, বিস্কুট, প্লাস্টিক ইত্যাদি শিল্পপণ্য উৎপাদিত হয়। তাহলে কি মনে করো তোমার এলাকায় ধান, আলু, গম ইত্যাদি কৃষিপণ্য এবং প্লাস্টিক, তারপর বিস্কুট, কাপড় ইত্যাদি শিল্পপণ্য উৎপাদিত হয়। এই কৃষিপণ্য ও শিল্পপণ্য উৎপাদনে অনেকগুলো উপকরণের প্রয়োজন হয়। তোমরা জানো এটা, যে এই কৃষিপণ্য ও শিল্পপণ্য উৎপাদনের জন্য অনেকগুলো উপকরণের প্রয়োজন হয়। কৃষকের ধান উৎপাদন করতে কী লাগবে? জমি, বীজ, সার, লাঙ্গল, সেচ, তারপর মাড়াই করার যন্ত্র, তারপর কাটার সময় কামলা না হলেও সে কৃষকই করলো, মাড়াই করার যন্ত্র ইত্যাদি ইত্যাদি লাগবে। আবার শিল্প পণ্যের জন্য কারখানা, বিল্ডিং, কাপড়, সুতা, মেশিন, বিদ্যুৎ, গ্যাস, তারপরে মাঠ জন্য ময়দা, চিনি, তৈল, শ্রমিক ইত্যাদি লাগে।
যেগুলো বলেছিলাম যে ওই যে কাপড়, প্লাস্টিক, বিস্কুট ইত্যাদি তৈরি করতে গেলে যা যা লাগবে তাই। এসব দ্রব্য সামগ্রী উৎপাদন করতে আবার প্রাকৃতিক সম্পদ যেমন মাটির উর্বরতা শক্তি, আলো, বাতাস, পরিবেশ, তারপরে কি খনিজ দ্রব্য, সূর্যকিরণ, পানি, আরও অনেক কিছুর প্রয়োজন হয়। তাহলে তোমরা যেটা বুঝলে, যেখানে কথা হলো যে তোমার এলাকায় তুমি যে কৃষিপণ্য দেখছো যে গম, আলু ইত্যাদি তৈরি হয়েছে, গম, আলু, যব, ধান তৈরি হয়েছে। আবার মনে করো যে সে প্লাস্টিক ছিল, প্লাস্টিক, তারপর যে কাপড়, বিস্কুট তৈরি কারখানা দেখেছো, কারখানা আছে। তাহলে আমরা যে কথা বলতে চাচ্ছি বা আমি যে কথা বললাম একটু আগে, যে তাহলে এইগুলো করতে গেলে যেমন বিভিন্ন ধরনের জিনিসের প্রয়োজন হয় না। যেমন কৃষির জন্য পণ্য যদি তৈরি করতে চাই, তাহলে সেখানে ধান তৈরি করবে, একটু শুধুমাত্র ধান উৎপাদন করছে একজন কৃষক, তার তার লাঙল জমি চাষ করতে হবে, জমি লাগবে, জমি চাষ করতে হবে, বীজ লাগবে, সার লাগবে, পানি সেচ দিতে হবে, নিড়ানি দিতে হবে, তারপরে কাঁচি লাগবে ইত্যাদি লাগবে। আবার প্রয়োজন আছে একজন শ্রমিকও লাগবে। এবার কারখানায় যে দ্রব্য তো হচ্ছে বিস্কিট, কাপড়, আবার বলেছিলাম যে কী হলো যে প্লাস্টিক ইত্যাদি তৈরি হয়, তাহলে ওইখানে কি লাগবে, একটা কারখানা লাগবে, প্লাস্টিক সামগ্রী লাগবে, মানে প্লাস্টিক কথা বলে সামগ্রী লাগবে, এখানে সে কারখানার বিদ্যুৎ লাগবে, শ্রমিক লাগবে। এবার বিস্কুট তৈরি হতে কী লাগবে, মনে করো ময়দা লাগবে, চিনি লাগবে, পানি লাগবে, ওখানেও বিদ্যুৎ লাগবে, কিন্তু কারখানাও লাগবে। আরেকদিকে যে কাপড় তৈরি করতে গেলে কী লাগবে, সুতা লাগবে, কাপড়ের মাটিতে সে মাড় লাগবে, রং লাগবে ইত্যাদি ইত্যাদি। শুধু তো এগুলো মালামালি হলো, কিন্তু ন্যাচারাল কিছু আসে না, কিছু দ্রব্য আছে, যেমন মাটি লাগবে, জমি লাগবে না, ল্যান্ড লাগবে। তারপরে কী হলো যে খনিজ দ্রব্য, সূর্যকিরণ, আলো, বাতাস ইত্যাদি প্রয়োজন হবে। এখানে এসব দ্রব্যের কথা বলা হলো। এখানে যেসব দ্রব্যের কথা আমরা এতক্ষণে যেসব দ্রব্যের কথা আমি বললাম তোমাদের, এগুলো হচ্ছে উৎপাদনের উপকরণ। তাহলে উৎপাদনের উপকরণ, যেমন বিস্কুট তৈরি করতে গেলে উপকরণ লাগছে, এটা উৎপাদন করতে গেলে যে উপকরণ লাগছে। আবার কাপড় তৈরি করতে গেলে কাপড়, তার কিছু কথা বলেছি। আবার ধান উৎপাদন করতে গেলে কিছু কথা বললাম। তাহলে ধান, বিস্কুট, কাপড় এগুলো উৎপাদন করতে গেলে তার কিছু উপকরণ লাগবে, যে কথা আমি একটু আগে বললাম, অনেকগুলো উপকরণ। অতএব কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। তাহলে উৎপাদনের উপকরণ কাকে বলে? কোনো দ্রব্য তৈরি করতে গেলে, কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয়, কোনো কিছু উৎপাদন করতে গেলে যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় তাকে সেগুলোকে উৎপাদনের বলে। তাহলে উৎপাদনের উপকরণ বলতে কি বোঝায়? কোনো কিছু উৎপাদন করতে গেলে যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। যেমন বলেছিলাম, বিস্কুট তৈরি করতে গেলে আটা লাগবে, চিনি লাগবে, পানি লাগবে, তারপর কারখানা লাগবে বা আমাদের বেকারি লাগবে, তারপর লাগবে আসছে বিদ্যুৎ লাগবে, আলো বাতাস লাগবে। এইগুলো সবই কিন্তু যে উৎপাদনের উপকরণ। তাহলে উৎপাদন উপকরণ বলতে কোনো কিছু উৎপাদন করতে গেলে যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে। এবার আমরা আসি উৎপাদনের উপকরণ কয়জন হয়। উৎপাদনের উপকরণ
উৎপাদনের উপকরণ সাধারণত চার ধরনের। তাহলে উৎপাদন উপকরণ সাধারণত কয় ধরনের হয়? চার ধরনের। এক নম্বর কি? ভূমি। ভূমি উৎপাদনের উপকরণ সাধারণত চার ধরনের হয়। এক আছে কি? ভূমি। উৎপাদনে সাহায্য করে এমন সব কিছু প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। তাহলে ভূমি বলতে কি বোঝায়? উৎপাদনে সাহায্য করে এমন সব কিছু প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। তো একটা মজার কথা এখানে আছে, ভূমি বলতে কিন্তু তোমরা নর্মালিতে বোঝো জমি খাত, জায়গা জমি, এটা কিন্তু আমরা বুঝি ভূমি বলতে। ভূমি বলতে ল্যান্ড, ল্যান্ড মানে ভূমি। ইংরেজি বলে যে ল্যান্ড, ল্যান্ড মানে ভূমি। কিন্তু অর্থনীতির ভাষায় কিন্তু একটু ভিন্ন আছে, ভিন্নতা। সেটা হলো যে উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। যেমন দেখো, এই উদাহরণটাগুলো দেখলে সহজে বুঝতে পারবে। যেমন জমি, মাটি, মাটির উর্বরতা শক্তি, খনিজ দ্রব্য, বনজ ও জলজ সম্পদ, সূর্যকিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া প্রভৃতি সব রকম প্রাকৃতিক সম্পদ ভূমির অন্তর্ভুক্ত। তো যাকে আমরা মনে করি যে মাটি, জমি এটা ভূমি, খনিজ সম্পদ, বনজ সম্পদও কাছাকাছি নিলাম যে ভূমি হলো, কিন্তু সূর্যকিরণ, বৃষ্টিপাত, আবহাওয়া এ আবার কেমন ভূমি? কিন্তু না, এখানে তোমাদের অবশ্যই এটা ব্রেনে রাখতে হবে, এটা মেমোরিতে রাখতে হবে যে উৎপাদনের ক্ষেত্রে যখনই উৎপাদন সাবজেক্টে আসবে, অর্থনীতিতে আসবে, উৎপাদনের ক্ষেত্র যখনই আসবে তখনই কিন্তু আমাদের টার্গেট ব্রেনের মধ্যে নিয়ে আসতে হবে যে উৎপাদনের কাজে ব্যবহৃত যত সব প্রাকৃতিক সম্পদ আছে সব কিছুই ভূমির অন্তর্ভুক্ত। তাহলে আমরা দেখলাম যে জমি, মাটি, মাটির উর্বরতা শক্তি, খনিজ দ্রব্য, বনজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সূর্যকিরণ, বৃষ্টি, আবহাওয়া সব কিছুই আসছে। এই যে যত সব প্রাকৃতিক সম্পদ এগুলো ভূমির অন্তর্ভুক্ত। ঠিক আছে, এবার আমরা পরবর্তী পয়েন্টে যাই, শ্রম। শ্রম শ্রম বা লেবার যেটা বললে আমরা, ইংরেজিতে বলা হয় লেবার। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। তাহলে ভূমি বলছিল যে উৎপাদন কাজে ব্যবহৃত সব প্রাকৃতিক সম্পদ আছে ভূমি, আর এই শ্রম হলো উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। তাহলে সব ধরনের উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক, দেখে নিই, সব ধরনের শারীরিক, মানটা ভুল হয়েছে, ও মানসিক শ্রমকে পরিশ্রমকে শ্রম বলে। মানসিক পরিশ্রমকে আর এটা হলো উৎপাদন কাজে সব ধরনের প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। তাহলে ভূমি বলতে বুঝেছি উৎপাদন কাজে ব্যবহৃত সব ধরনের প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। আর শ্রম বলতে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক যে পরিশ্রমকে শ্রম বলে। উৎপাদনে চাষি, জেলে, কামার, কুমার ইত্যাদি মানে বিভিন্ন ধরনের লোকজন কাজ করে থাকে।
কেমন কেমন তৈরি পোশাক শিল্পের শ্রমিকেরা কায়িক পরিশ্রম করে যেগুলো, এটাও শ্রমের অন্তর্ভুক্ত। আবার অফিস আদালতে কর্মচারী কর্মকর্তার শারীরিক ও মানসিক পরিশ্রমকেও শ্রম বলা হয়। তাহলে অফিসে তারা কর্মকর্তা কর্মচারীরা কাজ করে না, তার যে শারীরিক কিছু কাজ আছে, আবার মানসিক যে ব্রেন যে খাটায়, এটাও কিন্তু শ্রমের অন্তর্ভুক্ত। একইভাবে শিক্ষকের শিক্ষাদান, ডাক্তারের সেবা, উকিলের পরামর্শ এক ধরনের শ্রম। তাহলে ডাক্তারি সেবাদান, নার্সের সেবা, শিক্ষকের সেবা শিক্ষকতা, উকিলের যে উকালতি করা, উকিলের পরামর্শ দেওয়া, একজনকে পরামর্শ চাইল পরামর্শ দিল, এটাও কিন্তু এক ধরনের শ্রম। তাহলে আমরা বুঝলাম যে ব্যবহৃত মানুষের, মোট কথা মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। 3 নম্বর, মূলধন। যে একটা উপকরণ, যে উৎপাদনের উপকরণের মধ্যে আরেকটা হচ্ছে মূলধন। মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ। তাহলে মূলধন হলো কি? মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ। মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ, এই হলো মূলধন। তাহলে মূলধন বলতে বলছে যে মূলধন হলো মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ। মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ। মানুষ কর্তৃক উৎপাদিত উৎপাদনের উপকরণ হলো মূলধন। এই উৎপাদিত উপকরণ মানুষ ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদনে ব্যবহার করে। এগুলো ভোগ না করে নতুন দ্রব্য তৈরি করার জন্য ব্যবহার করে, নতুন দ্রব্য উৎপাদনের জন্য ব্যবহার করে। তাহলে এখানে একটু কথা আছে যে মূলধনটা হলো, যেমন যে তার মূলধন ভেঙে খেয়ে ফেলেছে, তাহলে কিন্তু সেটার মূলধন থাকলো না, ওটা তার পার্সেস ব্যয় করে খরচ হয়ে গেল, ওর ব্যবসা শেষ। কিন্তু একজনে কিছু টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, বা মনে করো সেই টাকা, সেই ব্যবসার লাভ যেটা, সে লাভ দিয়ে সে তার সংসার চালালো, কিন্তু ওই টাকা থেকে গেলো, ওই টাকা দিয়ে আবার আরও কিছু ব্যবসার লাভ দিয়ে কিছু অংশ তার সংসার খরচ করলো, আর কিছু অংশ আবার অন্য কাজে ইউজ করলো। এইটাই কিন্তু মূলধন হিসেবে ট্রিট হবে। তাহলে ভোগ না করে নতুন দ্রব্য উৎপাদন ব্যবহার করে, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল, কারখানা, অফিসের আসবাবপত্র প্রভৃতি, এগুলো হচ্ছে কি হলো মূলধন। পরবর্তী কথা হচ্ছে আরেকটা উপাদান হলো সংগঠন। প্রথমে আলোচনা করেছিলাম যখনই, তখন আমরা সংগঠন ও সংগঠক বা উদ্যোক্তা নিয়ে কথা বলেছিলাম, তোমাদের খেয়াল আছে কিনা? তো যাই হোক, আমি আবারও একটু বলি যে সংগঠনটা কি। সংগঠনকে সমন্বয়কারী বলে। সংগঠন হলো সমন্বয়কারী। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন, এই তিনটা, ভূমি, শ্রম, মূলধন, এই তিনটা জিনিসকে মোটামুটি মিলাই যে ব্যক্তি কাজ করবে, এইটা হলো সংগঠন বা সংগঠক। এটা আলোচনা করি, পড়ি, তোমরা বুঝতে পারবা। সংগঠনকে সমন্বয়কারী বলে। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। তাহলে এই তিনটা, ভূমি, শ্রম, মূলধন, এই তিনটাকে উপযুক্ত সমন্বয় করে টার্গেট থাকবে যে সর্বোচ্চ মুনাফা অর্জন বা দক্ষতার পরিচয় দেওয়া, খুব দক্ষ হবে যখন, সেইটা হলো যে উপযুক্ত সমন্বয় করে উৎপাদনের কাজ পরিচালনা করাকে কী বলে? সংগঠন বলে। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ
পরিচালনা করাকে সংগঠন বলে। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনাকে ব্যবস্থাপনাও বলা হয়। সমন্বয় ঘটানো এবং কাজ পরিচালনা করাকে ব্যবস্থাপনা বলা হয়, ম্যানেজমেন্ট বলছে ও ম্যানেজমেন্ট ভালো, বলে কি এই ওইখানে ওই কারখানাটা ওই ব্যবসায় খুব লাভ হয়েছে অমুকের, কেন? ওর ম্যানেজমেন্টটা খুব ভালো, তার মানে ওই সংগঠনটা খুব ভালো, কিন্তু যার কারণে সেখানে রাইজ করে বা খুব ভালো হয়। তাহলে এই কাজটি যে ব্যক্তি সম্পাদন করে থাকেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলে। এই ম্যানেজমেন্ট যিনি করেন তাকে সংগঠক বা উদ্যোক্তা বলা হয়। এই কাজটি যে ব্যক্তি তাকে বলে। তাই উদ্যোক্তার বিভিন্ন কাজ, যেমন কোনো কিছু উৎপাদনের কর্মপরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন ও ঝুঁকি নিয়ে উৎপাদনের কাজ পরিচালনা এসবই সংগঠনের অন্তর্ভুক্ত। তাহলে সংগঠনের অন্তর্ভুক্ত কী কী? এই সংগঠনের অন্তর্ভুক্ত কোনগুলো? প্রথম কথা আসছে ঝুঁকিগুলো। একটা কথা আছে, মানে ঝুঁকি গ্রহণ, এটা তো একটা অন্তর্ভুক্ত। তারপরে কি আছে কি? সমন্বয় সাধন, ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি মধ্যে সমন্বয় সাধন। তাহলে এই যে উৎপাদনের যে আর কয়েকটি উপাদান আছে এগুলোর মধ্যে সমন্বয় সাধন, ওই যে বলেছিলাম যেটা ব্যবস্থাপনা, ম্যানেজমেন্ট আর ঝুঁকি গ্রহণ, এগুলো সবই সংগঠনের অন্তর্ভুক্ত। সুতরাং সমগ্র উৎপাদন ব্যবস্থায় ভূমি, শ্রম, মূলধন, সংগঠন এই চারটি উপকরণের যৌথ অংশগ্রহণ অপরিহার্য। তাহলে সমগ্র উৎপাদন ব্যবস্থায় আমাদের এই যে ভূমি, শ্রম, মূলধন যে চারটি বলেছিলাম, চারটি ফ্যাক্টর বলেছিলাম, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন বলেছিলাম। তো উৎপাদন ব্যবস্থা অবশ্যই এই চারটি সমন্বয় সাধন প্রয়োজন বা অংশগ্রহণ প্রয়োজন। এগুলোর মধ্যে কোনো একটির অনুপস্থিতিতে উৎপাদন সম্ভব নয়। এর মধ্যে কোনোটি উৎপাদন যখন অনুপস্থিত থাকবে তো সে কখনোই উৎপাদন সম্ভব নয়। অবশ্য উৎপাদনের ক্ষেত্রে সব উপকরণের গুরুত্ব কিন্তু এক নয়। উৎপাদনের ক্ষেত্রে কোনো উপকরণের গুরুত্বটা বেশি, আবার কোনো উপকরণের গুরুত্বটা একটু কম আছে। তো যাই হোক, মোট কথা সব উপকরণগুলোই লাগবে, কিন্তু এর কোনোটার উপস্থিতি থেকে এটা সম্ভব নয়। অবস্থাভেদে কোনো উপকরণ বেশি, আবার কোনো উপকরণ কম প্রয়োজন হয়। যেমন বাংলাদেশ কৃষিপ্রধান ও জনবহুল দেশ, এখানে কিন্তু মূলধনের তুলনায় ভূমি ও শ্রমের গুরুত্ব বেশি। কৃষিপ্রধান দেশ আমাদের, তাহলে এখানে আবার জনবহুল দেশ, তাহলে এখানে যে ভূমি আর শ্রম, ভূমি আছে, কৃষিপ্রধান দেশ, ভূমি পাচ্ছে, আর জনগণ বেশি, তাহলে শ্রমের গুরুত্ব বেশি হবে। কিন্তু যেসব দেশ উন্নত দেশ, অনেক উন্নত, সেখানে শুধু ইন্ডাস্ট্রি, কারখানা, সেখানে এত ভূমি, মানে ভূমি বলতে বলছি এখানে যে আমরা একটু আগে বলেছিলাম যে সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। যেহেতু আমাদের দেশটা হচ্ছে কৃষিপ্রধান দেশ, এখানে ভূমি আর শ্রমের গুরুত্ব বেশি। আবার উন্নত শিল্পপ্রধান দেশ যেমন যুক্তরাষ্ট্র, জাপান প্রভৃতি দেশে ভূমি ও শ্রমের তুলনায় মূলধনের গুরুত্ব বেশি। তো যে কথা আমি বলছিলাম যে এই চারটি দেশের চারটির ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, টোটাল উৎপাদন ব্যবস্থায় চারটি জিনিসের খুবই প্রয়োজন। এর একটা যদি অনুপস্থিত থাকে তাহলে সামগ্রিক উৎপাদন প্রক্রিয়াটা হবে না। তবে এর ভিতর গুরুত্ব কম বেশি থাকতে পারে, অঞ্চলভেদে, এলাকা ভেদে এর গুরুত্ব কোনোটার কম, কোনোটার বেশি। যে কথা বললাম যে একটু আগে, যে বাংলাদেশ একটা কৃষিপ্রধান এবং জনবহুল দেশ। জনবহুল দেশ হলে জনযোগান বেশি, তাহলে কম টাকায় অনেক লেবার পাওয়া যেতে পারে, তাহলে এখানে আমরা ওইদিকে গুরুত্ব বেশি দেবো। আবার এখানে যেহেতু কৃষিপ্রধান দেশ, ভূমি এখানে অ্যাভেলেবেল বা ভূমি গুরুত্বটা বেশি থাকবে। আবার উন্নত দেশগুলোয় কিন্তু ওখানে মূলধনের গুরুত্ব বেশি, ভূমি আর শ্রম তেমন না,
না, মূলধনের গুরুত্ব সেখানে বেশি। তো যাই হোক, আমরা মোটামুটি আজকে যে আলোচনা করলাম যে অর্থনীতির আমরা উৎপাদনের উপকরণসমূহ, এর আগে আমরা আলোচনা করেছিলাম যে উৎপাদন ও উৎপাদক। তো তোমরা আশা রাখি যখন এই ক্লাস অনুসরণ করবে তখন অবশ্যই তোমরা মূল বইকে সামনে নিয়ে বসে অনুসরণ করবে এবং সেখানে দেখবে আরও বেশি তথ্য থাকতে পারে। এই তথ্যের সমন্বয় করে আবার এই ক্লাসগুলো তোমরা অনুসরণ করবে। আর যেহেতু ঘরে বাইরে যা যাচ্ছে না, লকডাউন, বা ঘরে থাকো, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করো এবং এই অনলাইনে যে ক্লাসগুলো, শুধু আমি নই, আরও অনেক টিচার বা বিভিন্ন মাধ্যমে, যেমন আমাদের জাতীয় সংসদ টেলিভিশন থেকে যে একটা অনুষ্ঠান হচ্ছে, ওটাও তোমরা অনুসরণ করবে। সার্বিক দিক দিয়ে যেহেতু বাইরে যাওয়া যাচ্ছে না, তোমরা বাসায় বসে এই ক্লাসগুলো অনুসরণ করবে আর বাইরে যাবে না, নিজে সুস্থ থাকবে, তোমার আত্মীয় স্বজন, তোমার আপনজনকে সুস্থ রাখবে, এই প্রত্যাশা রেখে আমি আজ এখানে শেষ করছি। পরবর্তী ক্লাসে দেখা হবে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।